সাধক জীবন ও নারী। লেখক অজিতানন্দ। অধ্যায় ভূমিকা। জীবনের মূল উপাদান চরিত্র ও কীর্তি। জন্মক্ষণে মানুষ এক জীবিত প্রাণী মাত্র। তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় বিশিষ্টতা। কোনো শিশু ধীর, স্থির, শান্ত, কোনো শিশু চঞ্চল, কান্দুনে, মার খুঁটে। শিশু থেকে বালক, কেউ যখন যুবক, বিশিষ্টতা বেশ স্পষ্ট। নিষ্ঠা, জিজ্ঞাসা, সততা, বৈরাগ্য, একাগ্রতা, ভাবুকতা, মননশীলতা এসবই সাধক চরিত্রের বৈশিষ্ট্য। চরিত্রের আরও এক লক্ষণ কোনো কোনো বিষয়ে সহজাত অধিকার। জীবনব্যাপী চেষ্টা, পরিশ্রম ও অনুশীলনের ফলশ্রুতি কীর্তি। এর মূলে কাজ করে চরিত্র আর নিজেকে প্রকাশ করার আকুলতা। সাধারণ মানুষ আহার, মৈথুন ও নিদ্রা নিয়ে আছে। তার জন্য কত চিন্তা, উদ্যোগ আর আয়োজন। দু একজন আলাদা। তাদের খেয়ে সুখ নেই, শুয়ে শান্তি নেই। চিত্রকর রূপ প্রকাশ করার আকুলতায় ছবি আঁকছেন। সুরশিল্পী সুর প্রকাশ করার আকুলতায় গান গাইছেন। সাধকের কীর্তি আত্মজ্ঞান লাভ। বুদ্ধ, চৈতন্য ও রামকৃষ্ণ তিন যুগের তিন অবতার। এদের জীবন কথা প্রথম খণ্ডে আছে। সামান্য মনোযোগ দিয়ে অনুধাবন করলে দেখা যাবে তিন সাধকের চরিত্র এক বিষয় বড় বিভিন্ন। বিষয় নারী। তারা সকলেই মাতৃভক্ত ছিলেন এবং ধর্মপত্নীদের প্রীতির চোখে দেখতেন। পরে আত্মজ্ঞান লাভের আকুলতায় স্ত্রীদের ত্যাগ করেছিলেন। এ পর্যন্ত একরকম। এরপর ধর্মপ্রচারকালে অন্য রকম। বুদ্ধ বলেছিলেন যশোধরাকে, চৈতন্য মনে রেখেছিলেন লক্ষ্মী ও বিষ্ণুপ্রিয়াকে, আর রামকৃষ্ণ কাছে টেনেছিলেন সারদা মণিকে। এ এক বিস্ময়। আরও এক বিস্ময় তাদের কতিপয় অনুরাগিনীদের প্রতি আচরণ। বুদ্ধ বিশাখাকে স্নেহের চোখে দেখতেন, চৈতন্য মাধবীকে শ্রদ্ধার চোখে এবং রামকৃষ্ণ সারদাকে ভক্তের চোখে। বিশাখা কল্যাণরূপিণী, মাধবী ভক্তিরূপিণী, সারদা শক্তিরূপিণী। ধর্মপত্নী ও অনুরাগিনীদের গ্রহণ করলেও বুদ্ধ কোনো মুমুক্ষু নারীকে সৎধর্মে দীক্ষা দিতে আগ্রহী হননি। চৈতন্য প্রকৃতি সম্ভাষণের অপরাধে হরিদাসকে ত্যাগ করেন এবং রামকৃষ্ণ সর্বদাই কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলতেন। স্মার্ত মতে নারী বিরুদ্ধ শক্তি। আত্মজ্ঞান লাভের সাধনায় তাকে দূরে রাখাই ভালো। নারী ও বিদ্যা। কিন্তু বৈদিক সাধনায় ব্রহ্মচর্য সিদ্ধির পর বিধান
সস্ত্রীকু ধর্ম আচরেত। বশিষ্ঠ দূরে রাখেননি অরুন্ধতীকে, যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে। ঋষি ও ঋষি পত্নী একই পূর্ণ কুটিরে ছিলেন। তন্ত্র মতে স্ত্রীও সমস্তা সকল জগৎসু। জগতের সকল নারী তাহার অর্থাৎ ঈশ্বরীর সমান। বৌদ্ধ তান্ত্রিক গুরুকরণের পর সাধনার জন্যে প্রজ্ঞা গ্রহণ করেন। প্রজ্ঞা নায়িকা এবং নায়িকা গ্রহণ বিবাহের ন্যায় সিদ্ধ। হিন্দু তান্ত্রিক অনুরূপভাবে ও কারণে শক্তি গ্রহণ করেন এবং ভারজাই শক্তিপদ বাচ্য। তান্ত্রিক সাধনা বিশেষভাবে নারী নির্ভর। সে নারী ভারজা হওয়াই বিধান। তিনি বৈরবী, উত্তম সাধিকা, অনুকূল রূপিণী, সিদ্ধিদারিণী। তিনি শক্তি, প্রজ্ঞা ইত্যাদি পদবাচ্য। তিনি মুদ্রা এবং মৈথুনে সহায়। তার দেহভোগ, যুগাত্মা, কৌলধর্ম প্রভৃতি অস্বীকার করে লাভ নেই। মেনে নাও, নিয়ে এগিয়ে চলো। এগিয়ে চলাই হল মানুষের ধর্ম। পশু দেহজীবী, মানুষ মনোজীবী। মনের এক কাজ প্রত্যক্ষ অভিজ্ঞতার বৃদ্ধি এবং কার্যকারণের অনিবার্যতার আবিষ্কার। এর নাম বিজ্ঞান মানসিকতা। মনের আরও এক কাজ বস্তু প্রত্যয়কে আনন্দময় রূপে উপলব্ধি করা। এভাবেই আত্মজ্ঞান লাভ ঘটে। তন্ত্র এক ধারে বিজ্ঞান ও জ্ঞান। তন্ত্রকার বলছেন, নারী দেহ ভোগ এক প্রত্যক্ষ অভিজ্ঞতা, যার বৃদ্ধির উপায় আবিষ্কার করেছি। প্রাণ সৃষ্টিকারিণী প্রজনন পশ্চাচার রূপান্তরিত বিরাচারে। মানুষের যা স্বাভাবিক প্রবৃত্তি তা বিরাচারের যুক্রিয়ায় ছন্দোবদ্ধ। নারী দেহ ভোগ প্রথম কথা, আত্মজ্ঞান লাভ শেষ কথা। তার জন্য যত্নশীল হও। তন্ত্র সাধক চিত্তকে গভীর থেকে গভীরতর স্পন্দনে স্পন্দিত করলেন। চিত্তশুদ্ধি হল। এরপর তিনি মন্ত্রক্রিয়ার অনুষ্ঠান ও মন্ত্র জপ করলেন। চেতনা ঊর্ধ্বগামী হল। অন্তরায় থাকায় চিৎশক্তি ঊর্ধ্বে গমন করে আবার ফিরে আসে। সুতরাং আরও একাগ্র হয়ে মন্ত্র জপ করছেন। জপাত সিদ্ধি। সাধক বস্তু প্রত্যয়কে আনন্দময় রূপে উপলব্ধি করলেন। এমনি সাধক রামপ্রসাদ, কমলাকান্ত এবং বামদেব। এই খণ্ডে এদের জীবন কথা আছে। অনুধাবন করলে দেখা যাবে নারী সুধা রসে তাদের জীবন কতখানি ভরে দিয়েছিল। রামপ্রসাদ গৃহস্থ তান্ত্রিক ছিলেন। তার জননী ভগিনী জায়া নন্দিনী সবই ছিল। স্নেহ, প্রীতি, ভালোবাসা আর সর্বাণীর মতো ভারজা। কমলাকান্তও গৃহস্থ তান্ত্রিক ছিলেন। তার জননী, দুই জায়া ও এক কন্যা ছিল। কথিত আছে তিনি দ্বিতীয়া স্ত্রীর প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন। শক্তি যথার্থই তার শক্তি। বামদেব ছিলেন শ্মশান ভৈরব। তার ছিল জননী ও ভগিনী।
কথিত আছে তিনি অতিশয় মাতৃভক্ত ছিলেন এবং তার ছিল এক ঐশ্বর্য ভৈরবী। সাধক যে কোনো পরাক্রান্ত রাজার মতোই কীর্তিমান, কিন্তু ইতিহাস তার কথা বিশেষ লেখে না। যা লেখে তাও কীর্তিকাহিনী। কীর্তির চেয়ে কর্তা মহৎ, তবু তিনি উপেক্ষিত। হায়, কার না জানতে ইচ্ছা করে সাধকের শৈশব, কৈশোর, যৌবন কেমন করে কেটেছিল, কেমন করে তিনি সিদ্ধ হয়েছিলেন। যে সময় তিনি ছিলেন সেই সময় যে জীবন তিনি যাপন করেছিলেন, সেই জীবন যে সব নরনারী তাকে সঙ্গ দিয়েছিল, সেই সব নরনারী বড় ভাবায়। তখন রামপ্রসাদকে তার গানে, তার চরিত কথায়, হালি শহরের আনাচে কোনাচে খুঁজি। কমলাকান্তকে তার কবিতায়, তার আত্মপরিচয়, অম্বিকা কালনায়, চান্নার বিশালাক্ষী মন্দিরে, বর্ধমানের কুটালহাটে খুঁজি। বামদেবকে তার শিষ্যদের সঙ্গে সঙ্গলাপে, তারাপীঠের শ্মশানে ও মন্দিরে খুঁজি। অনেক কিছুই পাওয়া যায়। সেই সব দিন, সেই সব জীবন, সেই সব নরনারীকে যেন দেখি, যেন তাদের কথা শুনি। গ্রন্থে তাই কখনো দৃশ্যরূপে, কখনো কথকতায় ব্যক্ত করার চেষ্টা। যদি পাঠকের কিঞ্চিত দর্শন শ্রবণ ঘটে, তাহলে পরিশ্রম সার্থক। প্রথম খণ্ডেই নিবেদিত হয়েছে সাধকের জীবনী আলোচ্য বিষয়। তিনি রক্ত মাংসের মানুষ, সব রকম সম্ভাব্য দুর্বলতা নিয়ে জন্মেছিলেন, কিন্তু সাধনায় সে সব পরিহার করে ঊর্ধ্বগতি হয়েছিলেন। তিনি দিব্য জীবনের অধিকারী। সে জীবনের উত্তরাধিকার আমাদের সকলের। অধ্যায় 1। 1720 খ্রিস্টাব্দ। বিপুলা গঙ্গায় একটি গৈরিক পাল তোলা নৌকা উত্তর দিক থেকে আসছে। নৌকার মাঝিরা আর দাঁড় টানছে না। হালের মাঝি দরাজ গলায় গান শেষ করল, পদ্মাবতী পূজা করো চাঁদ সদাগর। এ গান মনসা মঙ্গলের। রার বাংলার মানুষজন বিজয়গুপ্তের মনসা মঙ্গল ও মুকুন্দরামের চণ্ডী মঙ্গল ঠাকুর দালানে বসে শুনে। বারংবার শুনতে শুনতে তাদের মনে গান গেঁথে গেছে। মাঝি এবার চণ্ডী মঙ্গলের গান ধরল। কমলেতে কমলিনী বসি বামা একাকিনী। কমলে কামিনীর উপাখ্যান এই রকম। কালীদহের পদ্মবনে এক দেবী বা হাতে বিশাল হাতিকে তুলে ধরে অবহেলায় গিলছেন, আবার উগরে ফেলছেন। এ দৃশ্য ধনপতি এবং শ্রীমন্ত সদাগরের স্বচক্ষে দেখা। তবু সিংহলের রাজা তাদের কথা বিশ্বাস করলেন না। মিথ্যা কথনের অপরাধে সদাগরদের প্রাণদণ্ডের আদেশ হল। কমলে কামিনী তাদের রক্ষা করতে রাজাকে স্বপ্নে দর্শন দিলেন এই রূপে। কমলে কমলমুখী, কমল যুগল আখি। কমলিনী কমল তরঙ্গে হাতি গিলে খায়। রাজা বিস্মিত। তিনি সদাগরদের প্রাণদণ্ড রদ করলেন। এদিকে মাঝিদের গান থেমেছে। তারা ব্যস্ত হাতে পাল গুটিয়ে দাঁড় টানতে বসল। 50 হাত দূরে
কুমারহট্টের ঘাট নৌকা ঘাটে বানতে হবে। অশ্বট বটের কূলে ঘাট শিব মন্দির, তার চূড়ার ত্রিশূল রুদে ছক ছক করে। মন্দিরে নরনারীর ভিড়, তারা স্নানের পর শিবের মাথায় জল দেবে। ব্রাহ্মণ স্তোত্র পাঠ করছেন উচ্চস্বরে। নৌকা ঘাটে ভিড়ল। নবদ্বীপবাসী কতিপয় পণ্ডিত পুঁথিপত্র বগলে নামলেন কুমারহট্ট অর্থাৎ হালি শহরের ঘাটে। এই ঘাটের বর্ণনা মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গলে করেছেন। বাম দিকে হালি শহর, দক্ষিণে ত্রিবেণী। দু কুলের যাত্রীর রবে কিছুই না শুনি। লক্ষ লক্ষ লোক এই ঘাটে করে স্নান, বাস হেম তৈল ধেনু কেহ করে ধান। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে এনেছেন। দেশের মানুষ সুখে শান্তিতে আছে। সম্পন্ন মানুষ বস্ত্র, স্বর্ণ, তৈল এবং গাবি দান করেন। দানেই সম্পদের সার্থকতা। মুসলমানের শাসন হলেও হিন্দুরা ও বাদে দেবদেবীর পূজা করতে পারেন, চাষবাস করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন। আরও সুবিধা করে দিলেন মুর্শিদ কুলি খাঁ। হিন্দুদের বেশি সংখ্যায় শাসন কাজে নেওয়া হলো, জমিদার করা হলো। তারা রাজার মতো থাকেন। দান ধিয়ান, পালা পার্বণ, যাত্রা পাঁচালী নিয়ে জীবন প্রজাদের। শরৎকাল। কুমারহট্ট মুখর চণ্ডীমঙ্গলের গানে আর পালা কীর্তনে। আজকের পালা হচ্ছে আগমনী। সন্ধ্যায় চণ্ডীমঙ্গলে চালটে মশাল জ্বলল, খুল করতাল বাজল। আসরে উমা ও শিব বেশি দুই বালক গাইছে। উমা শিবকে বলছে, সুমঙ্গল সূত্র করে আইন তোমার গড়ে, পূর্ণ বৎসর হইল 7। শিব নিরুত্তর। উমা করুণ স্বরে বলল, দূর করো অপরাধ, পুরহ মনের সাধ, মায়ের রন্ধন খাবো ভাত। আসরে এক মায়ের দু গাল চোখের জলে ভেসে যায়। তিনি তার মেয়ে অম্বিকার কিছুতেই দূরে বিয়ে দেবেন না। কাছাকাছি থাকলে মেয়েকে রেঁধে খাওয়াতে পারবেন, মন কেমন করলে খবর নিতে পারবেন। এই মা সিদ্ধেশ্বরী। তিনি রাম সেনের দ্বিতীয়া স্ত্রী এবং রামপ্রসাদের গর্ভধারিণী। পদ্মকুলপঞ্জী অম্বষ্ট সম্পাদিকায় রামপ্রসাদের বংশ পরিচয় হল ঢলহণ্ডীয় বংশীয় হালি শহর বাসকৃত। তারা বৈদ্য হলেও ব্রাহ্মণ। তাদের বংশের কয়েক পুরুষতান্ত্রিক কুলাচারী। কৃত্তিবাস সেন তান্ত্রিক পূজা অর্চনা ও ক্রিয়াকর্মে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। ফলে পৌত্র রাম সেনের বিষয় সম্পত্তি যৎ সামান্যে দাঁড়িয়েছে। দেশের অবস্থা এখন ভালো নয়। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর শাসন কাজে চলছে চরম বিশৃঙ্খলা। ডাকাতি বেড়েছে। গৃহস্থের যা কিছু সঞ্চয় ডাকাতের হাতে তুলে দিয়েও নিস্তার নেই। রাম ও সিদ্ধেশ্বরী পুত্র কন্যাদের নিয়ে সশঙ্কিত। কখন কি হয় বলা যায় না। ডাকাতেরা নাকি ছেলে ধরে নিয়ে যায়। রামপ্রসাদের মতো নধর রূপবান ছেলে সচরাচর চোখে পড়ে না। গৌরবর্ণ দেহ, এক মাথা কুকরানো চুল, টানা টানা চোখ, টিকলু নাক, আর ঠোঁট দুটি লাল টুকটুকে। সিদ্ধেশ্বরী যতই দেখেন ততই ভয় পান।
জোড়াসাঁকুর প্রসিদ্ধ দত্ত পরিবারের মেয়ে সিদ্ধেশ্বরী সামান্য শিক্ষিতা। কবিতার পদ লেখেন তিনি মাঝে মধ্যে। আজ সকালবেলা পুত্রের শিরোচুম্বন করে বললেন, ছেলেদোরা কখন যে আসে, থেকো গুরু মহাশয়ের পাশে। আচ্ছা, কবে পাঠশালায় যাব? রামপ্রসাদ মুখ তুলে। শীঘ্রই, লেখাপড়া ভালো করে করবে, সিদ্ধেশ্বরী আগ্রহের গলায় বললেন। হ্যাঁ, অনেক পুঁথি পড়ব। রামপ্রসাদ জোর গলায় বলল। বেশ, আমাকে কাব্য পড়ে শোনাবে। এই বলে সিদ্ধেশ্বরী হাতের দুটি রামপ্রসাদকে পরিয়ে চোখে কাজল দিলেন। তারপর একটু কাজল লেপে দিলেন গালে, যেন কারু নজর না পড়ে। শিশু হৃষ্ট মনে পুঁথি বগলে পাঠশালায় গেল। অক্ষর পরিচয় হতে বুদ্ধিমান রামপ্রসাদের বেশি সময় লাগে না। মাস তিনেক পর অনায়াসেই বানান করে পড়তে পারে। এক বিকেলে পণ্ডিত সেন বাড়িতে এসে বললেন, রাম রাম, তোমার পুত্র বিদ্বান হইবে। অন্তরালবর্তিনী সিদ্ধেশ্বরীর বুক গর্বে ভরে গেল। তিনি ছেলেকে বুকে টেনে নিলেন। বাবা, কালি বানান করো তো। কয়ে আকার, লয়ে দীর্ঘই। মা বললেন, লক্ষ্মী, আমার সোনা ছেলে। সিদ্ধেশ্বরী পুঁথি খুলে ছেলের হাতের লেখা দেখলেন। মুক্তার মতো অক্ষর। রামপ্রসাদ পুঁথির তিনটে টালপাটা উল্টে বলল, মা, এই দেখো কি লিখেছি। সিদ্ধেশ্বরী ধীরে ধীরে পড়লেন। কমলা কমলা তার কোমল শরীর। রামপ্রসাদ চোখ ঝিকিয়ে বলল, কেমন হয়েছে? খুব সুন্দর। তা লক্ষ্মীর শরীর কোমল কেমন করে জানলি? এমনি করে। রামপ্রসাদ মায়ের কুলে ঘন হয়ে বসল। আসন্ন সন্ধ্যার তরল অন্ধকারে মাতা পুত্র চুপচাপ। কন্যা অম্বিকা ঠাকুর দালানে প্রদীপ দেখালো। সিদ্ধেশ্বরী ললাটে যুক্তকর স্পর্শ করলেন। প্রদীপ নিয়ে অম্বিকা ফিরলে রামপ্রসাদ পুঁথি খুলে বসল। সহসা বলল, মা, কেমন করে পদ লেখে তুমি জানো? সিদ্ধেশ্বরী ঠোঁট টিপে হাসলেন। মায়ের হাসি রামপ্রসাদকে উৎসাহিত করে। বলল, আমাকে শেখাও। শেখাবো কি? এই যে তুই লিখেছিস, কমলে কমলা তার কোমল শরীর, এই থেকেই তো হতে পারে। আরও এক পংক্তি লক্ষ্মীকে নিয়ে লিখলেই কবিতার পদ। মিল দিতে হবে না? হবেই তো, সিদ্ধেশ্বরী বললেন। কমল চরণে শুবে মঞ্জুল মঞ্জির। মঞ্জুল মঞ্জির মানে কি? মানে, তোর দিদির পায়ে রুনু রুনু তুরা বাজছে, উই হল মঞ্জুল মঞ্জির। রাম রাম সেন দাওয়ায় বসে তামাক খেতে খেতে ভাবছেন, তিনি কৈশোরে গ্রামের পাঠশালায় বাংলা শেখার পর টুলে সংস্কৃত শিখেছিলেন। শিখে চরক সুশ্রুত পড়েছিলেন আয়ুর্বেদ আচার্যের কাছে। রামপ্রসাদের তো পাঠশালায় 5 বছর কাটল। কাব্য ব্যাকরণ ভালোই শিখেছে। উকে এবার টুলে দিতে হয়। ডাকলেন, প্রসাদ। সকালবেলা। রামপ্রসাদ নিবিষ্ট মনে মঙ্গল কাব্য পড়ছিল। মুখ তুলে জবাব দিল, আজ্ঞে। শুনো। রামপ্রসাদ তোরায় পিতার কাছে গেল। রাম রাম বললেন, কবিরাজি আমাদের পৈতৃক ব্যবসা। আমার ইচ্ছা তুমি সংস্কৃত শিখে আয়ুর্বেদ পাঠ করো। আপনার ইচ্ছা আমি অমান্য করব না। বলে রামপ্রসাদ নত মুখে দাঁড়িয়ে রইল। রাম রাম অভিজ্ঞ ব্যক্তি, বুঝলেন ছেলের ইচ্ছা আর তার ইচ্ছা এক নয়। বললেন, তোমার ইচ্ছা কি? এখন তো সংস্কৃত পড়ি, পরে আপনাকে আমার ইচ্ছা জানাব। উত্তম।
রাম রাম থেলো হুকায় টান দিলেন। রামপ্রসাদ ধীর পায়ে এসে দাঁড়ালো মায়ের কাছে। সিদ্ধেশ্বরী বেগুন কাটতে গিয়ে থামলেন। আজ কি বার জিজ্ঞেস করতে রামপ্রসাদ জানালো সোমবার। রামপ্রসাদ ডাকল, মা। কি? আমি আয়ুর্বেদ পড়ব না? তা তোর বাবাকে বল, আমি কি করব? তুমি তো সব, তুমি আমার মা তারা। রামপ্রসাদ ঋণ ঋণে গলায় গান ধরল, বলো মা তারা দাঁড়াই কুথা, আমার কেহ নাই ঈশ্বরী হেতা, মার সুহাগে বাপের আদর, এ দৃষ্টান্ত যথাতথা। সিদ্ধেশ্বরী হাসলেন, পাগল ছেলে। রামপ্রসাদ গাইতে গাইতে গৃহ সংলগ্ন উদ্যানে গেল। উদ্যানে আম জাম কাঁঠাল গাছি বেশি। একটি বকুল গাছের তলায় বেদি। 2 আঁশ মাটির। বর্ষায় ক্ষয়ক্ষতি হলেও নিত্য গোবর লেপার জন্য টিকে আছে। রামপ্রসাদ বেদিটির উপর জুত করে বসল। গাছে প্রচুর আম ধরে থাকলেও ভাবুক প্রকৃতির কিশোর সেদিকে মন দিল না। হাটের চণ্ডী মঙ্গল খুলে পড়তে থাকে। পর্বত কন্দরে বসি, নাহি পাত পরাশি, শ্রীমন্তে সিন্দুর দিতে সখী। একদিন কোথা যাই, জুড়াইতে নাহি ঠাই, বিধি মুরে কইল জন্ম দুঃখী। রামপ্রসাদ পর্বতবাসিনী উমার দুঃখে উদাস হয়ে যায়। তরু মর্মর, আলু ছায়া, গুগুর ডাক উদাস ভাবকে তীব্র করে। তখন দিদিকে দেখে কিশোরের মনে ভাব এলো। গায়ে, গিরিবর আমি পারি নে হে প্রবোধ দিতে উমারে। কান্দিয়ে ফুলালে আখি, মলিন ও মুখ দেখি, মায়ে উহা সহিতে কি পারে। ভবানী অবাক হয়ে ভাইয়ের গান শুনে, কি আবেগ প্রসাদের, শুনলে মন জুড়িয়ে যায়। বলল, প্রসাদ, কি করে গাস? এমনি। এ গান কোথায় পেলি? কোথাও পাইনি মনে হলো। আর সুর? কেউ শেখায়নি, খেয়াল খুশি মতো গাই। গা শুনি। ভবানী পাশে বসল। প্রসাদ গায় আর ভবানী শুনে। ওর ইচ্ছা করে গলা মেলাতে, কিন্তু পারে না। প্রসাদ আবার গান ধরল। হর ফিরে মাতিয়া, শঙ্কর ফিরে মাতিয়া, কুটি কুটি দানব শ্মশানে ফিরে গাইয়া। গান শেষ হলে ভবানী ঠোঁট উল্টালো, এটা ভালো না। আচ্ছা আচ্ছা, তোকে একটা ভালো গান শোনাবো। আজ থাক। ভবানী উঠল। বেলা হয়েছে, খাবি চল। মা আজ মাংস রেঁধেছে। মাংস কোথায় পেল? রক্ষাকালী তলায় বলি দেওয়া হয়েছে। ভাই বোন হাত ধরাধরি করে বাড়ি ফিরল, দুজনই শিশুর মতো সরল। ভবানীর হবু শ্বশুর বাড়ি কলিকাতায়। হালি শহর থেকে প্রায় 20 ক্রুশ দক্ষিণে। কলিকাতা গণ্ডগ্রাম হলেও গুরুত্বপূর্ণ স্থান। ইংরেজ বণিক কুটি বানিয়ে জোর ব্যবসা করছে। কুটির এক বেনিয়নের লেখাপড়া জানা কর্মচারী ভবানীর স্বামী লক্ষ্মীনারায়ণ। সম্পন্ন বৈষ্ণব বাড়ির ছেলে। বিয়ের রাতে ভবানী ঝলমল করে। দিদিকে দেখে রামপ্রসাদের মনে হল, ও মা। ভাবুক কিশোর মনে মনে একটি পদ রচনা করল। আমার উমা সামান্য মেয়ে নয়, রাজরাজেশ্বরী হয়ে হাস্যবদনে কথা কয়। বিয়ের পর ভবানী শ্বশুর বাড়ি গেল। রামপ্রসাদের মন খারাপ, কিছুই ভালো লাগে না। একা একা গঙ্গা তীরে ঘুরে ছোট ভাই বিশ্বনাথকে ধমক দে, তুই কেন আমার পিছু নিস? বিশ্বনাথ মুখ ভার করে
চোখের কুলে জল। তাই দেখে রামপ্রসাদের বুক ব্যথায় টনটন করে। ভাইকে সঙ্গে নিল। গঙ্গা তীরে বট গাছ তলায় বসলে বিশ্বনাথ কড়ি বের করল খেলবে। রামপ্রসাদের কড়ি খেলা ভালো লাগে না, কেবলই অন্যমনস্ক হয়। কাল অষ্টমঙ্গলা, কাল দিদি আসবে। সকালে ভবানী এলো। প্রসাদ সিদ্ধেশ্বরীকে বলে, মা, দিদি এসেছে। বলতেই ওর মুখ চোখ কেমন হয়ে গেল, চোখের পলক পড়ে না। কিছুক্ষণ পর সুর করে বলল, আজ শুভ নিশি পুহাইল, ঘরে এই যে নন্দিনী আইল। লক্ষ্মীনারায়ণ হাসলেন, ভাইয়া আমার পদকর্তা। অচিরে সেন বাড়ি কলরব মুখর হয়। প্রতিবেশী গৃহিণীরা এসেছেন, ভবানীর সইরা এসেছে। কত হাসি, কত কথা তাদের। সংসারে দুঃখ আছে, সুখও আছে, বিরহ আছে, মিলনও আছে। এই সব নিয়ে আসে সংসারী মানুষ। রামপ্রসাদ টুলে নিয়মিত যায়। ব্যাকরণ মন দিয়ে পড়ে। পদবিভক্তি, শব্দরূপ, ধাতুরূপ, কারক, সমাস, কৃতপ্রত্যয়, তদ্বিত প্রত্যয়, কিছুই শেখার বাকি রইল না। শুদ্ধ অশুদ্ধের বিচার বোধ হলেও ভাবে। কর্তার ইচ্ছাই কর্ম, বিশেষ্যের অধীন বিশেষণ। এক দুই বহু তিনটি বচন। আমি উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ। এই সব বিধান বড় তাৎপর্যময় মনে হয় রামপ্রসাদের। ও গভীরভাবে চিন্তা করে, ঐব্যয় বেশ পদ। সম্প্রদানের আলাদা বিভক্তি, শব্দেরও রূপ আছে। ঐব্যয়ী ভাব বেশ সমাস। কাব্য পাঠে রামপ্রসাদ যে আনন্দ পায়, তার বুঝি তুলনা হয় না। কিশোর তন্ময় হয়ে কালিদাসের কুমার সম্ভব পড়েছে। ওর মনে একটু সন্দেহ থাকে না যে মঙ্গল কাব্যে উমার সঙ্গে শিবের বিয়ের যে বর্ণনা, তা কুমার সম্ভবের বর্ণনারই অনুরূপ। একদিন রাম রাম বললেন, প্রসাদ, এবার চরক সুশ্রুত পাঠ করো। কাব্যপাঠ শেষ হোক, রামপ্রসাদ পা বাড়ায়। ওর কি শেষ আছে? কালিদাস, ভবভূতি, বাণভট্ট, বাল্মীকি, বেদব্যাস। রামপ্রসাদ উদুবদনে দাঁড়াল। বেলা দ্বিপ্রহর। সিদ্ধেশ্বরী রৌদ্রে ভেষজ গুল্ম শুকাচ্ছেন। বারবার উল্টে না দিলে ভালো মতো শুকোয় না, চূর্ণ করতে অসুবিধা ঘটে। তিনি রামপ্রসাদের ম্লান মুখ দেখলেন। ছেলের কবিরাজ হওয়ার ইচ্ছা নাই, এ কথা তিনি কর্তাকে বলেছেন। এখন তার ইচ্ছায় কর্ম। রাম রাম কিছুক্ষণ চিন্তা করে বললেন, কবিরাজি না করলে অন্য কিছু তো করতে হবে। বিষয় সম্পত্তি এমন নেই যে বসে খাওয়া চলে। জমিদারি সেরেস্তায় কাজ করতে হলে ফরাসি জানা প্রয়োজন। আমি ফরাসি শিখব। উত্তম। রাম রাম হালি শহরেই হিন্দি ও ফরাসি শিক্ষার ব্যবস্থা করে দিলেন। কান্যকুঞ্জের এক ব্রাহ্মণ কিছুকাল এখানে রয়েছেন, তার হিন্দি ও ফরাসিতে গভীর জ্ঞান। প্রসাদের মনে আনন্দ ধরে না। আরও আরও কাব্য পড়তে পারছে, নূতন ভাব, নূতন ভাষা। দিনে দিনে মাস গেল, বছর গেল। রামপ্রসাদ 22 বছরের যুবক, শরীরে যৌবনের এবং মনে
কাব্যরসের জোয়ার এসেছে।